সুলতান সালাউদ্দিন আইয়ুবী শাসনকাল। পৃথিবী থেকে, বিশেষত মিশর থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলে ক্রুশ প্রতিষ্ঠার ভয়াবহ ষড়যন্ত্রে মেতে উঠেছে খ্রিস্টানরা। ক্রুসেডাররা সালতানাতি ইসলামিয়ার উপর নানামুখী সশস্ত্র আক্রমণ পরিচালনার পাশাপাশি বেছে নেয় নানা রকম কুটিল ষড়যন্ত্রের পথ। গুপ্তচর বৃত্তি, নাশকতা ও চরিত্র বিধ্বংসী ভয়াবহ অভিযানে মেতে ওঠে তারা। মুসলমানদের নৈতিক শক্তি ধ্বংস করার হীন উদ্দেশ্যে ব্যবহার করে অর্থ, মদ আর ছলনাময়ী রূপসী মেয়েদের। সুলতান আইয়ুবীর হাই কমান্ড ও প্রশাসনের উচ্চ স্তরে একদল ইমান বিক্রেতা গাদ্দার তৈরি করে নিতে সক্ষম হয় তারা। ইসলামের মহান বীর মুজাহিদ সুলতান সালাউদ্দিন আইয়ুবী পরম বিচক্ষণতা, দূরদর্শিতা, দুঃসাহসিকতা ও অনুপম চরিত্র মাধুরী দিয়ে সেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছিনিয়ে আনেন মহাবিজয়। সুলতান আইয়ুবী ময়দানে অবতীর্ণ হয়ে অস্ত্র হাতে খ্রিস্টানদের বিরুদ্ধে যে যুদ্ধ লড়েছিলেন, খ্রিস্টানরা মুসলমানদের উপর যে অস্ত্রের আঘাত হেনেছিল, ইতিহাসে ক্রুসেড যুদ্ধ নামে তার উল্লেখ পাওয়া যায়। কিন্তু সালতানাতে ইসলামিয়ার বিরুদ্ধে পরিচালিত খ্রিস্টানদের নাশকতা, গুপ্ত হত্যা ও ছলনাময়ী রূপসী নারীদের লেলিয়ে দিয়ে মুসলিম শাসক ও আমিরদের ঈমান ক্রয়ের হীন ষড়যন্ত্র এবং সুলতান আইয়ুবীর তার মোকাবেলা করার কাহিনী এড়িয়ে গেছেন অমুসলিম ঐতিহাসিকগণ। সেই সব অকথিত কাহিনী ও সুলতান আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চকর ঘটনাবলী নিয়ে রচিত হল সিরিজ উপন্যাস ঈমানদীপ্ত দাস্তান। ভয়াবহ সংঘাত, রক্তক্ষয়ী সংঘর্ষ ও সুলতান আইয়ুবীর ঈমানদীপ্ত কাহিনীতে ভরপুর এই সিরিজ বইটি ঘুমন্ত মুমিনের ঝিমিয়ে পড়া ঈমানী চেতনাকে উজ্জীবিত ও শানিত করে তুলতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি বইটি পূর্ণ মাত্রায় উপন্যাসের স্বাদও যোগাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। প্রথম অধ্যায়, নারীর ফাঁদ। 1157 সালের এপ্রিল মাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আপন চাচাতো ভাই খলিফা সালেহ এর গভর্নর সাইফুদ্দিনকে লিখলেন, তোমরা খাঁচায় বন্দি রং বেরঙের পাখি নিয়ে ফুর্তি করো। নারী আর সুরার প্রতি যাদের এত আসক্তি, তাদের জন্য সৈনিক জীবন খুবই বেমানান। খলিফা সালেহ আর তার বংশজ গভর্নর সাইফুদ্দিন গোপনে মুসলিম খেলাফতের চিরশত্রু ক্রুসেডারদের চক্রান্তে ফেসে গেলেন। খেলাফতের রাজভাণ্ডার, মণিমুক্তা, হীরা জহরত, দিনার দিরহাম দিয়ে এই দুই শাসক ক্রুসেডারদের পরিচিত ও সহযোগিতা করতে লাগলেন সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে। সুলতান আইয়ুবীকে হত্যা করার চক্রান্ত আটা হল। একদিন ঠিক কাঙ্ক্ষিত সুযোগটি এসে গেল ক্রুসেডারদের হাতে। তারা মুসলিম শাসকদের মধ্যেই তালাশ করছিল দোসর। খলিফা সালেহ স্বেচ্ছায় ক্রুসেডারদের সেই ভয়ানক চক্রান্তে পা দিলেন। খলিফা ও ক্রুসেডারদের সমন্বিত চক্রান্তে দুবার হত্যার উদ্দেশ্যে আইয়ুবীর উপর আঘাত হানা হল। দুবারই সৌভাগ্যবশত বেঁচে গেলেন সুলতান সালাউদ্দিন। তছনছ করে দিলেন ঘাতকদের সব চক্রান্ত। আঘাতে প্রত্যাঘাতে পরাস্ত করলেন শত্রুদের। ফাঁস হয়ে গেল গভর্নর সাইফুদ্দিনের চক্রান্তের খবর। গ্রেফতার হওয়ার ভয়ে ক্রুসেডারদের দোসর গাদ্দার সাইফুদ্দিন ঘর বাড়ি বিত্ত বৈভব ফেলে পালিয়ে গেল। গভর্নরের আবাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ, বিলাস বেসন। গভর্নরের বাড়িতে পাওয়া গেল দেশি বিদেশি অনিন্দ সুন্দরী যুবতী, তরুণী, রক্ষিতা। এদের কেউ ছিল নর্তকী, কেউ গায়িকা, কেউ বিউটিশিয়ান, কেউ মেসেঞ্জার। সবই ছিল সাইফুদ্দিনের মনোরঞ্জনের সামগ্রী ও ইসলামী খেলাফত ধ্বংসের জঘন্য উপাদান। সাইফুদ্দিনের বাড়িতে আরও পাওয়া গেল নানা রঙের, নানা প্রজাতির অসংখ্য পাখি। দেয়ালে দেয়ালে ঝোলানো ছিল বিভিন্ন ভঙ্গিমার নগ্ন, অর্ধনগ্ন নারীদের উত্তেজক
অশ্লীল ছবি, সুরাভর্তি অসংখ্য পিপা। সালাউদ্দিন খাঁচার বন্দি পাখিদের মুক্ত করে দিলেন। গভর্নরের বাড়িতে বন্দি সেবিকা, নর্তকী, বিউটিশিয়ান ও শিল্পী তরুণীদের আপনজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর সাইফুদ্দিনকে লিখলেন, তোমরা দুজনে কাফের বেঈমানদের দ্বারা আমাকেই হত্যা করবার অপচেষ্টায় মেতেছ, কিন্তু একবারও ভেবে দেখোনি তোমাদের এই চক্রান্ত মুসলিম খেলাফতের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে পারে। তোমরা আমাকে হিংসা করো, তাই আমাকে তোমরা ধ্বংস করে দিতে চাও। দুবার আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছ, কিন্তু সফল হতে পারোনি। আবার চেষ্টা করে দেখো, হয়তো সফল হবে। তোমরা যদি আমাকে এ নিশ্চয়তাটুকু দিতে পারো যে আমার মৃত্যুতে ইসলামের উন্নতি হবে, মুসলমানদের কল্যাণ হবে, তাহলে কাবার প্রভুর কসম করে বলছি, আমি তোমাদের তরবারি দিয়ে আমার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করিয়ে তোমাদের পদতলে উৎসর্গ করতে ওসিয়ত করে যাব। আমি তোমাদের শুধু একটি কথাই স্মরণ করিয়ে দিতে চাই, কাফের বেঈমানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইতিহাস তোমাদের চোখের সামনেই রয়েছে। আমাদের সোনালী অতীতের দিকে একবার ফিরে দেখো। আশ্চর্য, রাজা ফ্রাঙ্ক রেমন্ডের মতো প্রচণ্ড ইসলাম বিদ্বেষী অমুসলিম শাসকরা তোমাদের সাথে একটু বন্ধুত্বের অভিনয় করল, আর অমনি তোমরা তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস জুগিয়ে দিলে। ওরা যদি সফল হতো, তাহলে ওদের পরবর্তী প্রথম শিকার হতে তোমরাই। এরপর হয়তো দুনিয়া থেকে ইসলামী খেলাফত মুছে ফেলার কাজটিও সমাধা হতো। তোমরা তো যোদ্ধা জাতির সন্তান। সৈন্য ও যুদ্ধ পরিচালনা তোমাদের ঐতিহ্যের অংশ। অবশ্য প্রত্যেক মুসলমানই আল্লাহর সৈনিক, আর আল্লাহর সৈনিক হওয়ার পূর্ব শর্ত ঈমান ও কার্যকর ভূমিকা। তোমরা খাঁচার পাখি নিয়ে ফুর্তি করো। মদ, নারীর প্রতি যাদের এত আসক্তি, সৈনিক জীবন ও যুদ্ধ পরিচালনা তাদের জন্যে খুবই বেমানান। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা আমাকে সহযোগিতা করো, আমার সাথে জিহাদে শরিক হও। যদি না পারো, অন্তত আমার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকো। আমি তোমাদের অপরাধের কোনো প্রতিশোধ নেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আমিন। গভর্নর সাইফুদ্দিন গ্রেফতার হওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নতুন চক্রান্তে মেতে উঠল। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চিঠি পড়ে তার মধ্যে দ্বিগুণ প্রতিশোধের আগুন জ্বলে উঠল। যোগ দিল ইহুদি হাসান ইবনে সাব্বার ঘাতক স্কোয়াডের সাথে। শুরু হলো নতুন চক্রান্ত। হাসান ইবনে সাব্বার স্কোয়াড দীর্ঘদিন ধরে ফাতিমি খেলাফতের আস্তিনের নিচে কেউটে সাপের মতো বিরাজ করছিল। হাসান ইবনে সাব্বা একজন স্বভাব কুচক্রী। ফাতিমি খেলাফতের শুভাকাঙ্ক্ষী সেজে সে অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে তৎপর। শুভাকাঙ্ক্ষীর পোশাকে সর্বনাশী ষড়যন্ত্রের হতাশে অতি সংগোপনে ইসলামী খেলাফতকে ধ্বংস করতে গোপনে গড়ে তোলে ঘাতক বাহিনী। বিস্ময়কর জাদুময়তায় সাধারণ মানুষের কাছে সজ্জন হিসেবে আসন গেড়ে নেয় তার বাহিনী। অন্তর্ঘাত সৃষ্টি করে সেনাবাহিনীর মধ্যে। সাধারণ মানুষের মধ্যে জন্ম দেয় সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তি ও অবিশ্বাস। হাসান ইবনে সাব্বার গুপ্ত বাহিনীতে রয়েছে চৌকস নারী ইউনিট। ওরা যেমন সুন্দরী, তেমনই বুদ্ধিমতী ও বিচক্ষণ। প্রাঞ্জল ভাষা ও বাকপটুতায় দক্ষ তারা। তাদের সংস্পর্শে গেলে যে কোনো কঠিন মনের অধিকারী আর আদর্শিক পুরুষও মোমের মতো গলে যায়। চক্রান্ত বাস্তবায়নে মাদক, নেশা, আফিম, হাসিস, নাচ গান ও ম্যাজিকের আশ্রয় নেয় তারা। এমনকি উদ্দেশ্য চরিতার্থ করতে হাসান বাহিনীর নারী গোয়েন্দারা নিজেদের দেহ বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না।
দীর্ঘ কঠোর প্রশিক্ষণ অনুশীলনের মাধ্যমে উপযুক্ত হওয়ার পর শুরু হয় তাদের মূল কাজ। হাসান বাহিনী তাদের প্রতিপক্ষ ইসলামী খেলাফতকে নির্মূল করতে এমন একটি ঘাতক বাহিনীর জন্ম দেয় যে এই বাহিনীর প্রশিক্ষিত গোয়েন্দারা বেশভূষা ও ভাষা বদল করে কৌশলী আচার ব্যবহার দ্বারা ফাতিমি খেলাফতের শীর্ষ ব্যক্তিদের একান্ত বডিগার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব হাত করে নেয়। এর ফলে বড় বড় সামরিক কর্মকর্তারা গুপ্ত হত্যার শিকার হতে থাকেন, কিন্তু ঘাতকের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। অল্পদিনের মধ্যেই হাসান বাহিনীর গুপ্ত দল ফেদায়ী নামে সারা মুসলিম খেলাফতে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়। এদের প্রধান কাজ রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করা। এ কাজে এরা বেশি ব্যবহার করে সুন্দরী যুবতী আর মদ। শরাবে উচ্চমানের বিষ মিশিয়ে আসর গরম করার পর উদ্দেশ্য বাস্তবায়ন করে তারা। কিন্তু তাদের মদ, নারী সালাউদ্দিন আইয়ুবীর বেলায় অকার্যকর। অবৈধ নারী সম্ভোগ আর হারাম মদ সুরায় আইয়ুবীর আজন্ম ঘৃণা। সালাউদ্দিনকে হত্যা করার একমাত্র উপায় অতর্কিত আক্রমণ, কিন্তু এটা মোটেও সহজসাধ্য নয়। সুলতান সালাউদ্দিন সব সময় থাকেন প্রহরী বেষ্টিত। তাছাড়া তিনি নিজেও খুব সতর্ক। দুটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর সালাউদ্দিন আইয়ুবী ভেবেছিলেন আমির সালেহ ও গভর্নর সাইফুদ্দিন হয়তো তার চিঠি পেয়ে তওবা করেছে। ওরা হয়তো আর তার সাথে দুশমনি করবে না, কিন্তু না, ওরা প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে আছে। নতুন করে তৈরি করল সালাউদ্দিনকে খতম করার সুগভীর চক্রান্তের ফাঁদ। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডার ও সাইফুদ্দিনের হামলা প্রতিহত করে বিজয় উল্লাসের পরিবর্তে পাল্টা আক্রমণ অব্যাহত রাখলেন। অগ্রণী আক্রমণ করে শত্রুপক্ষের আরও 3টি এলাকা দখল করে নিলেন তিনি। বিজিত এলাকার অন্যতম একটি হল গাজা। গাজার প্রশাসক জাদুল আসাদির তাঁবুতে এক দুপুরে বিশ্রাম নিচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী। মাথায় তার শিরস্ত্রাণ, শিরস্ত্রাণের নিচে মোটা কাপড়ের পাগড়ি। তাঁবুর বাইরে প্রহরারত দেহরক্ষী দল। আইয়ুবীর দেহরক্ষীরা যেমন লড়াকু তেমনি চৌকস। রক্ষী দলের কমান্ডার কেন যেন প্রহরীদের রেখে একটু আড়ালে চলে গেল। এক দেহরক্ষী সালাউদ্দিনের তাঁবুর পর্দা ফাঁক করে উকি দিল। ইসলামের অমিত ত্যাজি সিপাহসালার তখন তন্দাচ্ছন্ন, দুচোখ তার মুদ্রিত। চিত হয়ে শুয়ে আছেন সালাউদ্দিন। প্রহরী চকিত নেত্রে খাস দেহরক্ষীদের একবার দেখে নিল। দেহরক্ষীদের 3-4 জন দেখল ওই প্রহরীর উকি মারার দৃশ্য। চোখাচোখি হলো পরস্পর। তারা বিষয়টি আমলে নিল না। অন্যান্য প্রহরীদের নিয়ে গল্প গুজবে মেতে উঠল। বাইরের প্রহরী এই সুযোগে তাঁবুর ভিতরে প্রবেশ করল। কোমরে তার ধারালো খঞ্জর বের করে এক নজর দেখে নিল সেটা। বিড়ালের মতো পা টিপে টিপে এগিয়ে গেল চিত হয়ে শুয়ে থাকা সালাউদ্দিনের দিকে। ঠিক তখনই পার্শ্ব পরিবর্তন করলেন আইয়ুবী। খঞ্জর বিদ্ধ হল সালাউদ্দিন আইয়ুবীর মাথার খুলি ঘেঁষে মাটিতে। এই মুহূর্তে পার্শ্ব পরিবর্তন না করলে এফোর ওফোর হয়ে যেত তার খুলি। সালাউদ্দিন আইয়ুবী বিদ্যুৎ বেগে ধর্মর করে শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝে ফেললেন কি ঘটছে। ইতিপূর্বে 2বার একই ধরনের আক্রমণ হয়ে গেছে তার উপর। কাল বিলম্ব না করে ঘাতকের চিবুকে পূর্ণ শক্তিতে একটা ঘুষি মারলেন আইয়ুবী। চিবুকের হাড় ভেঙে যাওয়ায় মটমট শব্দ শোনা গেল। পেছনের দিকে ছিটকে পড়ে ভয়ানক আর্তচিৎকার দিল ঘাতক। এই ফাঁকে আইয়ুবী খঞ্জর তুলে নিলেন হাতে। প্রহরীর ভয়ার্ত চিৎকারে দৌড়ে আরও 2 দেহরক্ষী তাঁবুর ভিতরে প্রবেশ করল। তাদের হাতে খোলা তরবারি। সুলতান বললেন, ওকে গ্রেফতার করো। কিন্তু আইয়ুবীর উপর ঝাঁপিয়ে পড়ল ওরাও। আইয়ুবী নিজের খঞ্জর দিয়েই
দুই তরবারির মোকাবেলা করলেন। মুহূর্তের মধ্যে ধরাশয়ী হয়ে গেল ঘাতক দল। ইত্যবসরে বাইরের দেহরক্ষী দলের সবাই ঢুকে পড়ল তাঁবুতে। লড়াই বেঁধে গেল প্রচণ্ড। আইয়ুবী দেখলেন তার নির্বাচিত দেহরক্ষীরা দুভাগে বিভক্ত হয়ে পরস্পরে লড়াইয়ে লিপ্ত। বোঝার উপায় ছিল না এদের মধ্যে কে তার অনুগত আর কে শত্রুর এজেন্ট। সামান্য দূরে দাঁড়িয়ে অবস্থা নিরীক্ষণ করলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের তরবারির আঘাতে মৃত্যুমুখে ঢলে পড়ল উভয় পক্ষের কয়েকজন, আর কিছু সংখ্যক মারাত্মক আহত হয়ে কাতরাতে লাগল। আহত অবস্থায় পালিয়ে গেল বাকিরা। লড়াই থেমে যাওয়ার পর অনুসন্ধানে ধরা পড়ল আইয়ুবীর একান্ত দেহরক্ষীদের মধ্যে 7 জনই হাসান ইবনে সাব্বার ঘাতক সদস্য। যে ঘাতক প্রথম আঘাত হেনেছিল তাকে আইয়ুবী নিজেই দেহরক্ষী হিসেবে নির্বাচন করেছিলেন। ওই নরাধম তাঁবুতে প্রবেশ করার পর ভেতরের পরিস্থিতি পরিকল্পনার বিপরীত হয়ে গেল। ওর আত্মচিৎকারে বাকিরাও তাঁবুতে প্রবেশ করলে প্রকৃত প্রহরীরাও ঘটনা আঁচ করতে পেরে দ্রুত প্রতিরোধে এগিয়ে এলো। শত্রুদের পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। এই যাত্রাও বেঁচে গেলেন আইয়ুবী। ঘাতকের বুকে তরবারি রেখে আইয়ুবী জিজ্ঞেস করলেন, কে তুমি? কোথিকে কিভাবে এখানে এসেছ? আর কে তোমাকে এই কাজে পাঠিয়েছে বলো। সত্য স্বীকারোক্তির বিনিময়ে আইয়ুবী ঘাতকের প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিলেন। ঘাতক বলে দিল সে ফেদাই। আমির সালেহ এর এক কেল্লাদার গভর্নর গোমস্তগিন এ কাজে নিযুক্ত করেছে তাকে। সালাউদ্দিন আইয়ুবী মুসলিম মিল্লাতের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। খ্রিস্টানদের কাছেও কখনো বিস্মিত হবার নন তিনি। সালাউদ্দিন আইয়ুবীর কীর্তি কাহিনী ঐতিহাসিকদের লেখা ইতিহাসে সংরক্ষিত। তবে তার জীবন ও কর্মের বাঁকে বাঁকে আপনজন ও স্বগোত্রীয়দের হিংসাত্মক শত্রুতা, চরিত্র হনন, চারপাশের মানুষদের দ্বারা বিছানো বহু বিস্তৃত ভয়ঙ্কর চক্রান্ত জাল, শত্রুপক্ষের সূক্ষ্মাতি সূক্ষ্ম আঘাত আর তার মিশন ব্যর্থ করতে খ্রিস্টান ইহুদিদের ষড়যন্ত্র ও সুন্দরী নারীদের পাতা ফাঁদের কথা ইতিহাসের পাতায় বিস্তারিত বিবৃত হয়নি। সেসব অজানা ইতিহাস আমি বলার ইচ্ছা রাখি। 1169 সালের 23 মার্চ সালাউদ্দিন আইয়ুবী সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করলেন। ফাতিমি খেলাফতের কেন্দ্রীয় খলিফা তাকে এ পদে নিযুক্ত করে বাগদাদ থেকে প্রেরণ করেন। মিশরের সেনাপ্রধান ও শাসকের গুরুত্বপূর্ণ পদে আইয়ুবীর মতো তরুণের নিযুক্তি স্থানীয় প্রশাসকদের দৃষ্টিতে ছিল অনভিপ্রেত। কিন্তু কেন্দ্রীয় শাসকদের দৃষ্টিতে আইয়ুবী হলেন যথোপযুক্ত ব্যক্তি। বয়সে তরুণ হলেও আইয়ুবী শাসক বংশের সন্তান। বাল্যকাল থেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছেন যুদ্ধবিদ্যা। অল্প বয়সেই যুদ্ধের ময়দানে প্রমাণ করেছেন নিজের বিরল প্রতিভা ও অসামান্য দূরদর্শিতা। সালাউদ্দিন আইয়ুবীর দৃষ্টিতে দেশ শাসন বাদশাহী নয়, বরং জনসেবা। জাতির ইজ্জত, সম্মান, সমৃদ্ধি, উন্নতি এবং সেবার মাধ্যমে নাগরিকদের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই শাসকদের দায়িত্ব বলে তিনি মনে করেন। কিন্তু তিনি ছেলেবেলা থেকে দেখে আসছেন মুসলিম শাসকদের মধ্যে বিচ্ছিন্নতা, অনৈক্য, একে অন্যকে ঘায়েল করার জন্যে আমির উমারার মধ্যে খ্রিস্টানদের সাথে ভয়ঙ্কর বন্ধুত্ব স্থাপনের আত্মঘাতী প্রতিযোগিতা। শাসকদের সিংহভাগ জাগতিক বিলাস প্রমোদে মত্ত। মদ, নারী আর নাচ গানে শাসক শ্রেণী আকণ্ঠ ডুবন্ত। জীবনকে জাগতিক আরাম আয়েশের বাহারি রঙে সাজিয়ে রেখেছে কর্তারা। মিল্লাতের ঐতিহ্য, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে শাসক শ্রেণী নিক্ষেপ করছে অতল গহ্বরে। আমির, উজির, উপদেষ্টা ও বড় বড় আমলার হেরেমগুলো বিদেশি খ্রিস্টান সুন্দরী তরুণীদের নৃত্যগীতে মুখরিত। শাসকদের হেরেমগুলোকে আলোকিত করে রেখেছে খ্রিস্টান ইহুদিদের প্রশিক্ষিত গোয়েন্দা কিশোরীরা। শাসকদের বোধ ও চেতনা সব ওদের হাতের মুঠোয়। খ্রিস্টান গোয়েন্দা মেয়েরা
মুসলিম শাসকদের হেরেমে অবস্থান করে মদ, সুরা, নাচ গান আর দেহ দিয়ে শুধু শাসকদের কবজাই রাখছে না, মুসলিম খেলাফতের প্রাণ রস ভিতর থেকে উই পোকার মতো খেয়ে খেয়ে অসাড় করে দিচ্ছিল তারা। খ্রিস্টান রাজারা ইসলামী সালতানাতগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, মুসলিম শাসকদের মধ্যে বপন করছে সংঘাত ও প্রতিহিংসার ধ্বংসাত্মক বীজ। এ কাজে খ্রিস্টানরা এতই সাফল্য অর্জন করল যে কিছু সংখ্যক মুসলিম শাসক খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্ককে বাৎসরিক ট্যাক্সও দিতে শুরু করলেন। পরস্পর প্রতিহিংসাপরায়ণ মুসলিম শাসকদের ক্ষুদ্র অঞ্চলগুলোতে গোপন সন্ত্রাস ও হামলা চালিয়ে ভীত সন্ত্রস্ত করে নিরাপত্তার চাঁদাও আদায় করছিল খ্রিস্টান রাজারা। প্রজাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ক্ষমতার মসনদ রক্ষা করতে প্রজাদের রক্ত চুষে ট্যাক্স আদায় করে খ্রিস্টান রাজাদের বাৎসরিক সেলামি আদায় করছিল মুসলিম শাসকরা। সামাজিক সংঘাত, আত্মকলহ ও শ্রেণীগত বিরোধে তখন মুসলমানদের একতা সংহতি বিলীন। ধর্মীয় দলাদলি, মাযহাবী মতবিরোধে মুসলিম সম্প্রদায় শতধা বিভক্ত। হাসান ইবনে সাব্বাহ নামের এক ভণ্ড ইহুদি পদাঙ্ক অনুসরণ করে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির লোভে মিশরের সমাজে অপ্রতিদ্বন্দ্বী শক্তিরূপে আবির্ভূত হয়। গোপনে গড়ে তোলে নিজস্ব গোয়েন্দা, সেনা ও সুইসাইড বাহিনী। এরা জঘন্য গুপ্ত হত্যায় এতই প্রসিদ্ধি লাভ করে যে হাসিস বাহিনী রূপে সারা মিশরে এরা খ্যাতি লাভ করে। এই সাব্বাহ বাহিনীর সাথে সালাউদ্দিনের পরিচয় বাগদাদে। মাদ্রাসা নিজামুল মুলকে পড়াশোনাকালীন সময়ে সালাউদ্দিন জানতে পারেন সাব্বাহ বাহিনীর গুপ্ত ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল মুলকে। নিজামুল মুলক ছিলেন মুসলিম খেলাফতের একজন যশস্বী গভর্নর। সুশাসক ও গভীর প্রজ্ঞার অধিকারী ছিলেন তিনি। মুসলমানদের সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এবং ইহুদি খ্রিস্টানদের বিপরীতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই গভর্নর নিজামুদ্দিন গড়ে তোলেন মাদ্রাসা নিজামিয়া। অল্প দিনের মধ্যে নিজামিয়া মাদ্রাসা বিশ্বের তাবৎ জ্ঞানী গুণী পণ্ডিতদের প্রাণকেন্দ্রে পরিণত হয় এবং শিক্ষা দীক্ষায় খ্যাতি লাভ করে। ওখানকার শিক্ষার্থীরা ইসলাম বিরোধীদের উপযুক্ত মোকাবেলা করার যোগ্য হিসেবে গড়ে ওঠে। মাদ্রাসা নিজামিয়ায় আবশ্যিক রাখা হয় সামরিক প্রশিক্ষণ ও সমর কলা। খ্রিস্টানদের কাছে এই বিষয়টি মারাত্মক হুমকি হয়ে ওঠে তাদের অস্তিত্বের জন্যে। তাই ওরা চক্রান্ত আটে। ওদের যোগ সাজসে নিজামুল মুলকের দেশীয় প্রতিদ্বন্দ্বীরূপে আবির্ভূত হয় সাব্বাহ বাহিনী। সাব্বাহ বাহিনীকে হাত করে খ্রিস্টান চক্রান্তকারীরা হত্যা করে নিজামুল মুলককে। এ ঘটনা সালাউদ্দিন আইয়ুবীর জন্মের প্রায় 100 বছর আগের। নিজামুল মুলকের মৃত্যু হলেও মাদ্রাসা নিজামিয়া বন্ধ হয়ে যায়নি। অব্যাহত থাকে ইসলামের সৈনিক তৈরির প্রচেষ্টা। ওখানেই জাগতিক ও ধর্মীয়, বিশেষ করে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ নেন সালাউদ্দিন। রাজনীতি, কূটনীতি, ভূগোল, ইতিহাস ও প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর আইয়ুবীর গভীর আগ্রহের কারণে নুরুদ্দিন জঙ্গি ও চাচা শের কোহ তার জন্যে স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করেন। শিক্ষা অবস্থায়ই তাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য। সর্বক্ষেত্রেই দেখা যেত আইয়ুবীর অসাধারণ যোগ্যতা ও বুদ্ধিমত্তা। অনুপম কর্মকৌশলে মুগ্ধ হয়ে জঙ্গি তাকে মিশরের গভর্নর পদে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন। এখান থেকেই আইয়ুবীর সংগ্রামী জীবনের সূচনা। সেনাপ্রধান ও গভর্নর হয়ে মিশরে পদার্পণ করলেন সালাউদ্দিন আইয়ুবী। রাজকীয় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হলো তার সম্মানে। স্থানীয় প্রশাসন ব্যবস্থা করল জমকালো অনুষ্ঠানের। সার্বিক আয়োজনের নেতৃত্ব দিলেন সেনা অধিনায়ক নাজি। নাজি মিশরের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। 50,000 নিয়মিত বাহিনীর অধিনায়ক সে। মিশরে নাজি অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি, মুকুটহীন সম্রাট।
ভবিষ্যৎ গভর্নর হিসেবে নিজেকে একমাত্র ফাতেমি খেলাফতের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি। সালাউদ্দিন আইয়ুবীর নিয়োগে স্বপ্নভঙ্গ হল তার। তবে দমে গেলেন না তিনি। সালাউদ্দিন আইয়ুবীকে দেখেই নাজি আশ্বস্ত হলেন, এই বালক তার জন্যে মোটেও সমস্যা হবে না। নিজের দাপট যথারীতি বহাল রাখতে পারবেন তিনি, এটাই মনে করেছিলেন। আইয়ুবের আগমনে বড় বড় সেনা অফিসার ও গুরুত্বপূর্ণ আমলাদের অনেকেরই ভ্রু কুঞ্চিত হল। অনেকেই নিজেকে ভাবছিল মিশরের ভাবী গভর্নর রূপে। তরুণ সালাউদ্দিনকে দেখে চোখাচোখি করল তারা। অনেকের দৃষ্টিতে ছিল তাচ্ছিল্যের ভাব। তারা জানত না সালাউদ্দিন আইয়ুবীর যোগ্যতা সম্পর্কে, শুধু জানত সালাউদ্দিন শাসক পরিবারের ছেলে। তাকে চাচা শেরেকো এর স্থলাভিষিক্ত করে পাঠানো হয়েছে। নুরুদ্দিন জঙ্গির সাথে তার আত্মীয়তা রয়েছে। এক প্রবীণ অফিসার টিপ্পনি কাটল, ছেলে মানুষ, আমরা তাকে গড়ে নিব, সমস্যা নেই। অভ্যর্থনা অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ আয়োজন আর অফিসারদের সমাবেশে আইয়ুবী প্রথমে কিছুটা বিব্রত বোধ করলেন। নাজির কটাক্ষ চাহনি আর কর্মকর্তাদের বিদ্রূপ আইয়ুবী উপলব্ধি করলেন কিনা বলা মুশকিল। তবে বয়স্ক, অভিজ্ঞ ও প্রবীণ কর্মকর্তাদের ভিড়ের মধ্যে নিজেকে নিতান্তই বালক মনে হচ্ছিল তার। দ্রুত নিজেকে সামলে অফিসারদের প্রতি মনোযোগী হলেন আইয়ুবী। পিতার বয়সী জেনারেল নাজির প্রতি হাত বাড়িয়ে দিলে মুসাফার জন্য। তোষামদে সিদ্ধহস্ত নাজি পত্তলিকদের মতো মাথা নিচু করে কুর্নিশ করল আইয়ুবীকে। তারপর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল তাকে। বলল, আমার বুকের শেষ রক্তফোঁটা দিয়ে হলেও তোমাকে হেফাজত করব আমি। তুমি আমার কাছে শেরেকু ও জঙ্গির পবিত্র আমানত। আমার জীবন ইসলামের মর্যাদার চেয়ে বেশি মূল্যবান নয় সম্মানিত জেনারেল। নিজের প্রতি ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখুন। ক্রুসেদারদের চক্রান্ত কালো মেঘের মতো আমাদের দিকে ধেয়ে আসছে। নাজির হাতে চুমু খেয়ে বললেন আইয়ুবী। জবাবে মুচকে হাসলেন নাজি, যেন আইয়ুবী তাকে মজার কোনো কৌতুক শোনালেন। নাজি অভিজ্ঞ অধিনায়ক, মিশরের সেনাবাহিনীর অধিপতি। তার বাহিনীতে রয়েছে 50,000 সুদানি, যারা সবাই প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত। নাজির মুচকি হাসির রহস্য আইয়ুবী বুঝতে না পারলেও এতটুকু অনুধাবন করলেন যে এ কৌশলী ও বিজ্ঞ সেনাপতিকে তার বড্ড প্রয়োজন। নাজি মিশরে শুধু নয়, গোটা ইসলামী খেলাফতের মধ্যে একজন ধুরন্ধর প্রকৃতির সেনাপতি। নিজ দক্ষতায় 50,000 সুদানি বাহিনী দিয়ে স্পেশাল বাহিনী গড়ে তুলেছিল সে। তার অধীন সৈন্যরাই পালন করত শাসকদের দেহরক্ষীর দায়িত্ব। মিশরের গভর্নরের দেহরক্ষীর দায়িত্বও ন্যস্ত ছিল নাজির স্পেশাল বাহিনীর হাতে। স্পেশাল বাহিনীর প্রতিটি সৈনিক নাজির অনুগত। তার নির্দেশে অকাতরে জীবন দিতে সামান্যতম দ্বিধা করে না কেউ। বিরাট বাহিনীর কর্তৃত্বের বদৌলতে নাজি মিশর ও আশপাশের অন্যান্য শাসকদের জন্য ছিলেন একটি ত্রাস। শক্তিশালী সেনাবাহিনী আর কুটো চালে নাজি এ অঞ্চলের মুকুটবিহীন সম্রাট। তাকে চ্যালেঞ্জ করে এমন শক্তি কারণেই। কুটো কৌশলে নাজি এমনই দক্ষ যে সরাসরি সিংহাসনে আসীন না হলেও তাকে মনে করা হতো মসনদের কারিগর। নিজের কুটো চালে নাজি ইচ্ছে মতো শাসকদের ক্ষমতায় আসীন করাতেন আর ইচ্ছে হলে সরিয়েও দিতেন। প্রশাসনে নাজিকে বলা হতো সকল দুষ্ট বুদ্ধির আধার। সালাউদ্দিন আইয়ুবীর কথার জবাবে নাজির মুচকি হাসির রহস্য অন্যরা হয়তো ঠিকই বুঝে নিল। সালাউদ্দিন অত সব গভীর চিন্তা না করলেও এতটুকুও ঠিকই ধরে নিলেন, এই শক্তিধর সেনাপতিকে তার বড় বেশি প্রয়োজন। অনেক পথ সফর করে এসেছেন মহামান্য গভর্নর, খানিক বিশ্রাম করে নিন, বলল প্রবীণ এক অফিসার। আমার মাথায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সে গুরুদায়িত্ব পালনের যোগ্য নই। এই দায়িত্ব আমার ঘুম আর আরাম কেড়ে নিয়েছে। আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন যেখানে কর্তব্যসমূহ আমার অপেক্ষা করছে, বললেন আইয়ুবী।
দায়িত্ব বুঝে নেওয়ার আগে আহারটা সেরে নিলে ভালো হয় না? আইয়ুবের উদ্দেশ্যে বলল নাজির সহকারী। একটু কি যেন চিন্তা করলেন আইয়ুবী। তারপর হাঁটা দিলেন সামনের দিকে। বিশাল এক হল রুম। আইয়ুবের ডানে নাজি, বায়ে নাজির সেকেন্ড ইন কমান্ড ইদ্রোস, আগে পেছনে সশস্ত্র দেহরক্ষী। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে। গার্ড অব অনার দিচ্ছে নাজির স্পেশাল বাহিনীর নির্বাচিত সদস্যরা। স্পেশাল বাহিনীর সৌকর্য, সুঠাম দেহ, উন্নত হাতিয়ার, অভ্যর্থনা আর গার্ড অব অনারের বিন্যস্ত আয়োজন দেখে আইয়ুবের চোখ আনন্দে চিকচিক করে উঠল। এমন একটি সুগঠিত বাহিনী স্বপ্নই দেখছিলেন তিনি। কিন্তু হলের গেটে গিয়ে আইয়ুবী স্তম্ভিত হলেন। চিন্তায় ছেদ পড়ল তার। থমকে দাঁড়ালেন তিনি। সুরম্য হলঘর। প্রবেশপথে উন্নত গালিচা বিছানো। দরজায় পা রেখেই মলিন হয়ে গেল আইয়ুবীর চেহারা। নেমে এলো বিষাদ। চার উর্বশী তরুণী তাকে দেখে নৃত্যের ভঙ্গিতে শরীর দুলিয়ে ঝুঁকে অভিবাদন জানালো। তাদের হাতে ঝুড়ি ভর্তি তাজা ফুল। ফুলগুলো শৈল্পিক ভঙ্গিতে ছিটিয়ে দিতে থাকল আইয়ুবের পদতলে, তার যাত্রাপথে। তরুণীদের পরনে মিহি রেশমের সাদা ধবধবে ঘাগরি, পিঠে ছড়ানো সোনালি চুল। তাদের চুলে পড়া ঝুলফি বাড়িয়ে তুলেছে চেহারার রৌনক। তরুণীদের শরীরের দ্যুতি সূক্ষ্ম কাপড়ের বাইরে ঠিকরে পড়ছে যেন। ওদের নৃত্য ভঙ্গিমার তালে বেজে উঠল তবলা, সানাইয়ের সুর, সঙ্গীতের মূর্ছনা। তাজা ফুল পায়ের কাছে নিক্ষিপ্ত হতেই দ্রুত পা পিছিয়ে নিলেন আইয়ুবী। ডানে নাজি আর বায়ে নাজির সহকারী। আইয়ুবীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালো তারা। মোলায়েম ফুল পাপড়ি মারাতে আসেনি সালাউদ্দিন। ঠোঁটে রহস্যময় হাসির আভা ছড়িয়ে দিয়ে বললেন আইয়ুবী। এমন নির্মল রহস্যময় হাসি আর দেখেননি কখনো নাজি। আমরা জনাবের চলার পথে আসমানের তারা এনেও বিছিয়ে দিতে পারি, মাননীয় গভর্নর, বললেন নাজি। আমার যাত্রাপথেই শুধু একটা জিনিস বিছানো থাকলে তা আমাকে সন্তুষ্ট করবে, বললেন আইয়ুবী। আদেশ করুন হুজুর কেবলা, গদগদ চিত্তে বলল নাজির সহকারী। কোন সে জিনিস যা আপনার পায়ের তলায় ছড়িয়ে দিলে আপনাকে আনন্দ দেয়? ক্রুসেডারদের লাশ।